ভাবুন তো, একটা দেশের জনসংখ্যা ১৪০ কোটিরও বেশি, ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন, অলিম্পিকে ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠছে, দাবায় বিশ্বের সেরাদের একজন, কিন্তু পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবলে সেখানে ভারতের নামটা নেই কেন? প্রতি 4 বছর অন্তর যখন ফিফা বিশ্বকাপ শুরু হয়, তখন কোটি কোটি ভারতীয় রাত জেগে আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স কিংবা পর্তুগালের খেলা দেখে। কেউ মেসির ভক্ত, কেউ আবার রোনাল্ডোর। কিন্তু একটা প্রশ্ন হয়তো অনেকের মনে আসে, যে দেশ ফুটবলকে এত ভালোবাসে সেই দেশ বিশ্বকাপে নেই কেন? আশ্চর্যের বিষয় হলো, এমন একটা সময় ছিল যখন ভারত বিশ্বকাপ খেলার একেবারে দোরগোড়ায় দাঁড়িয়েছিল। সালটা ছিল ১৯৫০। ফিফা বিশ্বকাপের আয়োজক ব্রাজিল। বিশ্বের সেরা দলগুলো একে একে প্রস্তুতি নিচ্ছিল, আর সেই তালিকায় ছিল ভারতের নাম। হ্যাঁ, ঠিকই শুনছেন, ভারত বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছিল, কিন্তু তারপর হঠাৎ করেই ভারত সরে দাঁড়ালো। কেন? অনেকেই বলেন ভারতীয় ফুটবলারদের বুট ছিল না, তাই নাকি ফিফা খালি পায়ে খেলতে দেয়নি। এই গল্পটা বছরের পর বছর ধরে আমাদের শোনানো হচ্ছে, কিন্তু যদি বলি এটা পুরো সত্য নয়, তাহলে আসল সত্যটা কি? কেন এমন একটা সুযোগ হাতছাড়া করলো ভারত? আর সেই একটা সিদ্ধান্ত কি আজও ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ বদলে দিয়ে গেছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে আজকের যাত্রা। চলুন সময়ের চাকা ঘুরিয়ে ফিরে যাই প্রায় ১৫০ বছর আগে। তার আগে চ্যানেলটি নতুন, তাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ১৯ শতকের শেষ ভাগ, তখনও ভারত ব্রিটিশ শাসনের অধীনে। ব্রিটিশ সেনা অফিসাররা তাদের সঙ্গে নিয়ে এসেছিল এক নতুন খেলা, ফুটবল। প্রথমে এটি ছিল শুধু ব্রিটিশদের বিনোদন, কিন্তু খুব দ্রুতই ভারতীয় যুবকদের মধ্যে খেলার প্রতি আগ্রহ তৈরি হতে শুরু করে। তারপর একে একে জন্ম নেই এমন কিছু ক্লাব যাদের নাম আজও ভারতীয় ফুটবলের ইতিহাসে সোনার অক্ষরে লেখা। ১৮৮৯ সালে জন্ম নেই মোহনবাগান, ১৮৯১ সালে মোহামেডান স্পোর্টিং ক্লাব, আর ১৯২০ সালে ইস্ট বেঙ্গল। এই ক্লাবগুলো শুধু ফুটবল খেলেনি, তারা ভারতীয়দের আত্মবিশ্বাসও গড়ে তুলেছিল। ১৯১১ সালে মোহনবাগান যখন ব্রিটিশদের ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে হারিয়ে আইএফএ শিল্ড জিতেছিল, তখন সেটা শুধু একটা ম্যাচের জয় ছিল না। অনেক ভারতীয়দের কাছে সেটি ছিল ইংরেজ শাসকদের বিরুদ্ধে আত্মমর্যাদার প্রতীক। ফুটবল তখন শুধু খেলা নয়, একটা আবেগ, একটা প্রতিবাদ এবং একটা স্বপ্ন হয়ে উঠেছিল। স্বাধীনতার পর সেই স্বপ্ন আরো বড় হতে শুরু করলো। ১৯৪৮ সালের লন্ডন অলিম্পিকে ভারত ফ্রান্সের বিরুদ্ধে মাঠে নামে। বিশ্বের বহু মানুষ অবাক হয়ে দেখেছিল ভারতীয় ফুটবলারদের খালি পায়ে খেলতে। তারা ম্যাচটি জিততে পারেনি, কিন্তু তাদের লড়াই সারা বিশ্বের নজর কেড়েছিল। তারপর আসে ১৯৫১ সালের এশিয়ান গেমস। ভারত জিতে নেই স্বর্ণপদক। এরপর ১৯৫৬ সালের মেলবোর্ন অলিম্পিকে ভারত পৌঁছে যায় সেমিফাইনালে, যা আজও ভারতীয় ফুটবলের অন্যতম সেরা অর্জন। সেই সময় মনে হচ্ছিল ভারতীয় ফুটবলের সামনে হয়তো এক উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। আর ঠিক তখনই সামনে এলো পৃথিবীর সবচেয়ে বড় ফুটবল মঞ্চ, ফিফা বিশ্বকাপ। সবকিছু ঠিকঠাক চলছিল, ভারতের সামনে খুলে গেছিল ইতিহাস গড়ার দরজা। কিন্তু ঠিক সেই মুহূর্তে ঘটল এমন একটি সিদ্ধান্ত যার প্রভাব আজও ভারতীয় ফুটবল বয়ে বেড়াচ্ছে। সত্যি কি শুধু একজোড়া বুটের অভাবে ভারত বিশ্বকাপের স্বপ্ন শেষ করে দিয়েছিল, নাকি এর পেছনে লুকিয়ে ছিল আরো বড় কোনো বাস্তবতা? সারা পৃথিবী প্রস্তুত প্রথমবারের মতো দক্ষিণ আমেরিকায় অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা বিশ্বকাপ দেখার জন্য। স্টেডিয়াম তৈরি, দর্শকদের উৎসাহ তুঙ্গে, আর ভারতের নামও ছিল অংশগ্রহণকারী দেশগুলোর তালিকায়। ভাবুন তো, যদি সেদিন ভারত মাঠে নামতো, তাহলে হয়তো আজ ভারতীয় ফুটবলের ইতিহাসটা অন্যরকম হতো। কিন্তু শেষ মুহূর্তে ভারত জানিয়ে দিল তারা যাচ্ছে না। বছরের পর বছর ধরে একটি গল্প ছড়িয়ে পড়ল। বলা হলো ভারতীয় ফুটবলাররা খালি পায়ে খেলতে অভ্যস্ত ছিল, কিন্তু ফিফা নাকি বুট পরে খেলা বাধ্যতামূলক করে দেয়, তাই ভারত বিশ্বকাপে যায়নি। শুনতে গল্পটা যতটা নাটকীয়, বাস্তবতা ততটা ভিন্ন। ইতিহাসের নথি ঘাটলে দেখা যায় বিষয়টা শুধু বুটের ছিল না। সে সময় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন অর্থাৎ AIFF এর কাছে অলিম্পিকের গুরুত্ব ছিল বিশ্বকাপের চেয়ে বেশি। তাদের ধারণা ছিল অলিম্পিকে ভালো ফল করাই ভারতের জন্য বেশি সম্মানের। এর সঙ্গে যোগ হয়েছিল আর্থিক সমস্যা। ব্রাজিলে পুরো দল পাঠানো মানে
দীর্ঘ সমুদ্রযাত্রা, খাওয়া দাওয়া সব মিলিয়ে খরচ ছিল অনেক। স্বাধীনতার পর সদ্য গড়ে ওঠা দেশের জন্য সেই ব্যয় বহন করা সহজ ছিল না। শুধু তাই নয়, দল নির্বাচন, প্রস্তুতি এবং প্রশাসনিক বিশৃঙ্খলাও বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। অর্থাৎ ভারত বিশ্বকাপে যায়নি শুধু জুতোর জন্য নয়, বরং ভুল পরিকল্পনা, অর্থের অভাব এবং সবচেয়ে বড় কথা ফুটবলকে যথেষ্ট গুরুত্ব না দেওয়ার কারণে। হয়তো সেই সময় কেউ ভাবতেও পারেনি এই একটি সিদ্ধান্তের মূল্য ভারতকে কয়েক দশক ধরে দিতে হবে। তারপর সময় বদলাতে শুরু করলো। যে ভারত একসময় এশিয়ার অন্যতম সেরা ফুটবল দল ছিল, ধীরে ধীরে সে ভারত পিছিয়ে পড়তে লাগলো। অন্যদিকে জাপান, দক্ষিণ কোরিয়া, সৌদি আরব এবং ইরানের মতো দেশগুলো দীর্ঘমেয়াদী পরিকল্পনা শুরু করলো। তারা ছোট ছোট বাচ্চাদের জন্য একাডেমি তৈরি করে, আন্তর্জাতিক মানের কোচ নিয়োগ করে, তাদের সেরা খেলোয়াড়দের ইউরোপের বড় বড় ক্লাবে খেলার সুযোগ করে দেয়। ফলাফল, আজ সেই দেশগুলো নিয়মিত বিশ্বকাপ খেলে, আর ভারত এখনো বিশ্বকাপে ওঠার লড়াইটাই জিততে পারেনি। কিন্তু প্রশ্ন হলো, এত বড় দেশ হয়েও ভারত কেন বারবার ব্যর্থ হচ্ছে? উত্তরটা খুব সহজ। আমাদের দেশে প্রতিভার অভাব নেই, অভাব রয়েছে সেই প্রতিভাকে গড়ে তোলার সঠিক পরিকল্পনা। আজও ভারতের বহু গ্রাম ও ছোট্ট শহরে ভালো ফুটবল মাঠ নেই। অনেক প্রতিভাবান ছেলে মেয়ে সঠিক কোচ পায় না। যারা স্বপ্ন দেখে তাদের অনেকেই মাঝপথে সেই স্বপ্ন ছেড়ে দিতে বাধ্য হয়। এরপর আসে আর একটি বাস্তবতা। ভারতের খেলাধুলো মানেই সবার আগে ক্রিকেট। ক্রিকেটে রয়েছে বিপুল অর্থ, জনপ্রিয়তা, স্পন্সরশিপ এবং নিরাপদ ভবিষ্যৎ। ফলে অসংখ্য ট্যালেন্টেড প্লেয়ার্স যারা হয়তো একদিন দেশের হয়ে ফুটবল খেলতে পারত, তারা শেষ পর্যন্ত ক্রিকেটকেই বেছে নেয়। তবুও আশার আলো পুরো নিভে যায়নি। ইন্ডিয়ান সুপার লিগ বা ISL ভারতীয় ফুটবলে নতুন প্রাণ ফিরিয়ে এনেছে। অনুবদ্ধ 17 ও অনুবদ্ধ 20 পর্যায়ে ভারতের পারফরমেন্স আগের তুলনায় উন্নত করেছে। ভাংশু ভাটিয়া, সুনীল ছেত্রীর মতো কিংবদন্তিরা প্রমাণ করে দিয়েছে ভারতীয় ফুটবলারদের প্রতিভার কোনো অভাব নেই। তাহলে প্রশ্ন একটা, আরও একবার কি ইতিহাস বদলানো সম্ভব? যে স্বপ্ন 1950 সালে অপূর্ণ থেকে গেছিল, সেটা কি একদিন পূরণ হবে? হয়তো 2047 সালে, হয়তো তারও আগে, হয়তো কোনো এক বিশ্বকাপে উন্মোদনী ম্যাচে আমরা প্রথমবারের মতো ভারতীয় সঙ্গীত শুনব। সেদিন কি সত্যি আসবে, নাকি 1950 সালের সেই অপূর্ণ গল্পই চিরকাল ভারতীয় ফুটবলের সবচেয়ে বড় আফসোস হয়ে থাকবে? আপনার কি মনে হয়, ভারত কি আগামী 20 বছরের মধ্যে ফিফা বিশ্বকাপ খেলতে পারবে, নাকি আমাদের ফুটবল ব্যবস্থা আরো বড় পরিবর্তন দরকার? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।